এরপরে একটা ব্যাপার জানতে চাইবো যে আপু আমাদের বাচ্চা একটা দেখবেন যে ছোটবেলা থেকে যে কোনো বয়সী বাচ্চা কিন্তু বাবা মা কমপ্লেন করে যে বাচ্চা আমার ঘুমায় না, খুব কান্নাকাটি করে। এই যে ব্যাপারটা, এটার সাথে কি খাবারের কোনো রিলেশন আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। প্রথম কথা হলো যে গুড প্যারেন্টিং এর কথা একটু আগে তুমি বলেছো। সেটা হলো যে গুড প্যারেন্টিংটা আসলে প্রেগনেন্সি থেকে শুরু হবে, অর্থাৎ একজন মা যখন বুঝতে পারবেন যে তিনি প্রেগনেন্ট, তখন তার বাচ্চার কথা চিন্তা করে তাকে নিউট্রিশনটা নিতে হবে, নিজের মুখের টেস্টের কথা চিন্তা করে না। এবং একজন বাবাকে এখানে অ্যাটাচ হতে হবে। শুধুমাত্র প্যারেন্টিং বলতেই বাবা মাকে বোঝাচ্ছেন, সেই সময় সেই মায়ের যত্ন করা খুব ইম্পর্টেন্ট। মা তার বাচ্চাকে যত্ন করছে কিনা, বাবা তার বাচ্চাকে যত্ন করছে কিনা, এটা গর্ভস্থ শিশু অটোমেটিক্যালি কিন্তু বুঝে যায়। অর্থাৎ বাবার টাচটাও কিন্তু সন্তান বুঝে। অর্থাৎ এই জন্য বাবাকে তার খাবারের প্রতি যত্ন নিতে হবে, মায়ের খাবারের প্রতি। এবং একজন ফিজিশিয়ানের কাছে যাওয়ার জন্য বাবাকে অবশ্যই হেল্প করতে হবে, কারণ এই সময় মায়ের সাইকোলজিক্যাল অনেক চেঞ্জেস হয়, মায়ের হরমোন গুলো ইমব্যালেন্স থাকে, মুড সুইং হয়। তো এখানে বাবার ভূমিকাটা অনেক ডিপেন্ড করে, মা যেন কোনোভাবে ডিপ্রেসড না হয়। একজন ডিপ্রেসড মায়ের সন্তান কিন্তু ডিপ্রেশনেই ভুগে। তো প্রেগনেন্সির পুরো 8 থেকে 9 মাসের জার্নিতে মায়ের সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল দুটো চেঞ্জ হয়। এই দুটো চেঞ্জের সাথে তার বাবাকে আমাদের অ্যাটাচ করতে হবে। বাবার টাইমিং, বাবার টেক কেয়ার খুব খুব ইম্পর্টেন্ট এখানে। তো বাচ্চারা যে রাতের বেলা ঘুমায় না, যেমন প্রেগনেন্সি অবস্থায় একজন মা দিনের বেলা রেস্ট নিতে হবে, আমরা বলে দিই মিনিমাম 1 ঘন্টার একটা প্রপার রেস্ট, রাতের 8 থেকে 9 ঘন্টা যেন মায়ের ঘুম হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এখনকার যে বাচ্চাগুলো এরা খুব হাইপার অ্যাক্টিভ থাকে। তো মোস্ট অফ দ্য টাইমে যদি একটু আমরা হিস্ট্রিটা নেই, মা রাতে ঘুমায় না, একজন ওমেন উনি প্রেগনেন্ট, হয়তো তার অনেক ধরনের খারাপ লাগতেই পারে, কারণ প্রেগনেন্সিতে আসলে এটা বলা যাবে না যে আমার খারাপ লাগেনি তার মানে আর কারো লাগবে না, দ্যাট ইজ নট লাইক দ্যাট। এক একজনের প্রেগনেন্সি পিরিয়ডটা আসলে এক এক রকম। বাট আমরা এখন যে কালচারে ভুগছি, আমরা এখন যে এনভায়রনমেন্টে আসছি, তো আমাদের সবকিছু একটু ইজি গোয়িং হয়েছে। আমরা এখন রাত জাগা পছন্দ করি, লেট নাইটে ঘুমাতে যাই, দিনের বেলা ঘুমিয়ে থাকি। তো এগুলো সবই ব্যাড প্র্যাকটিস, যেটা ফিউচারে তার বাচ্চার জন্য ক্ষতিকর। এটা একটা কারণ। সেকেন্ড হলো, বাচ্চাটা হয়ে যাওয়ার পরে বাচ্চাটা যখন ব্রেস্ট ফিডিং করে, তখন একটু খেয়াল করতে হবে সে পৃথিবীতে নতুন আসছে, এখানে তাকে অ্যাডজাস্ট করতে হবে। মিনিমাম 45 ডেজ লেগে যায় এই এনভায়রনমেন্টে তাকে অ্যাডজাস্ট করার জন্য। সো ওই এনভায়রনমেন্টটা মাকে ক্রিয়েট করে দিতে হবে। মায়ের শরীরে যখন বাচ্চাটা থাকে, ওম্বে যখন থাকে, তখন সে একটা এনভায়রনমেন্ট পায়। বাচ্চা পৃথিবীতে এসে ঠিক ওই এনভায়রনমেন্টটা কিন্তু সার্চ করে, যে একটু উমটা চায়। সেরকম আমরা বলি একদম মায়ের কাছে বাচ্চাটাকে লাগিয়ে, বুকের কাছে লাগিয়ে বাচ্চাটাকে নিয়ে শোয়ার জন্য। আরেকটা হলো, যখন বাচ্চা ব্রেস্ট ফিডিংটা স্টার্ট করলো, প্রথম থেকে বেবি হওয়ার 3 থেকে 4 ঘন্টা পরে অনেক মা ব্রেস্ট ফিডিং শুরু করতে পারে, অনেকের একটু দেরি হতে পারে, অনেকে হয়তো ফর্মুলা ফিডটা দিয়ে শুরু করতে পারে। বাট বাংলাদেশের একটা প্র্যাকটিস কি, ওভারনাইট বাচ্চাকে ফিডিং করানো। বাচ্চাকে রাতের বেলা দেওয়ার পরে আবার রাতের বেলা বাচ্চা হয়তো কোনো কারণে কাঁদছে, তো সেই মা মনেই করছে বাচ্চার ক্ষুধা লেগেছে, মানে কান্না মানে ক্ষুধা লাগা, এটা একটা কমন ধারণা হয়েছে। তো এটা প্যারেন্টস কে বুঝতে হবে যে কান্না মানে ক্ষুধা লাগা নয়। বাচ্চাটার যে দুনিয়াতে আসলো, তার স্টমাক এখনো পরিপূর্ণ না, তার খাদ্য নালীটা ক্লিয়ার না, এগুলো ফিক্সড হতে, এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট হতে তার সময় লাগবে। অটোমেটিক্যালি তার একটু গ্যাস হবে, পেটে পেইন হবে, এটা কলিক ডিজিজ বলি আর কি। আমরা রাতের বেলা যেসব বাচ্চারা কান্নাকাটি করে, পেটে গ্যাস হওয়াটা খুবই স্বাভাবিক। সব মা বলে আপা আমার বাচ্চার খুবই গ্যাস, এটাই স্বাভাবিক। সে পৃথিবীতে আসছে, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে তার বডিটা ফিট হবে এবং সে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করবে। তো প্যারেন্ট যেটা করে, বাচ্চা কান্না করছে, সাথে সাথে মিল্ক দিলে হ্যাঁ বাচ্চা থামে, আবারও সে জেগে যায়। এবং যেটা করে, শুয়ে শুয়ে বাচ্চাটাকে খাওয়ায়। নিয়ম হলো যতটুকু বয়স পর্যন্ত বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করবে, ব্রেস্ট ফিডিং এর কিছু অ্যাঙ্গেল থাকে, কোন স্টাইলে সে খাওয়াবে, এটার উপর বাচ্চার গ্যাসটা রিমুভ হওয়া ডিপেন্ড করে, কারণ খাবারটা হজম হতে কষ্ট হয়। আর আমরা যদি রাতের ঘুমটার মধ্যে বাচ্চাকে বারবার ফিডিং দেই, এটা তার অভ্যাসে পরিণত হবে এবং সে রাতের বেলা তখন প্রতিদিন সেই টাইমেই কিন্তু কান্নাকাটি করবে, তখন কিন্তু সেই প্যারেন্টস ঠিক মতো ঘুমাতে পারবে না। প্যারেন্টসকে একটা কথাই মনে রাখবেন, যে সকাল থেকে নিয়ে, অর্থাৎ ভোর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আপনার বাচ্চা যদি 8 থেকে 10 বার ফিডিং পায়, এনাফ আপনার বাচ্চার জন্য। আর কিন্তু ফিডিং প্রয়োজন হয় না। শুধু নিজেদেরকে দিয়ে একটু চিন্তা করেন, আমরা কিন্তু ওভারনাইট কেউ খাই না। আমরা যারা অনেক কাজ করি, যারা অনেক পরিশ্রম করে, রিক্সা চালায়, মাটি কাটে, আমরা সারাদিন পরিশ্রম করার পরে চিন্তা করি রাতে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি, ওভারনাইট যেন একটা সাউন্ড স্লিপ হয়। আমরা কিন্তু উঠে উঠে খাই না। বাচ্চাও কিন্তু সেরকম, সে কিন্তু পরিশ্রম করছে না, তাকে কিন্তু জাস্ট যে অভ্যাসটা আপনি এখন তৈরি করাবেন তাই কিন্তু তার হবে। সেজন্য ওভার ফিডিংটা তাকে বন্ধ করে দেন, রাতে ফিডিং না দিয়ে ভোর থেকে আপনি আপনার ফিডিংটা স্টার্ট করেন। দেখবেন আপনার বাচ্চা সুন্দর করে রাতে ঘুমাবে, আপনাকে ডিস্টার্ব করবে না। রাতে মোস্টলি বাচ্চারা
পেটে ব্যথার জন্যই কান্নাকাটি করে থাকে। তো এটা হলো বাচ্চাকে একটু কোলে তুলে পিঠে নিয়ে একটু চাপড় দিলে আপনার বাচ্চার গ্যাসটা যখন চলে যাবে সে একটু আরাম বোধ করবে, তারপর আবার শুয়ে দেন, মায়ের একদম বুকের কাছে শোয়ালে বাচ্চা অটোমেটিক্যালি ঘুমিয়ে যায়। এই বিষয়গুলো একটু খেয়াল করলে হবে। শুধু কান্না করলেই বাচ্চার ক্ষুধা লাগে এই বিষয়টা কিন্তু মোটেও ঠিক নয়, এবং সে কারণে বাচ্চারা ঘুমের টাইম পায় না। রাতের বেলা সে ফিউচারও তখন ডিস্টার্ব করে, 2 বছর পর্যন্ত তার এই প্র্যাকটিসটা গ্রো করে না যে রাতে ঘুমাতে হবে। এবং বাবা মার একটা কমপ্লেন, আমরা বাচ্চার জন্য ঘুমাতে পারি না। তো এটা এই নিয়ম করলে আসলে কোনো বাবা মাই বাচ্চার জন্য ঘুমাতে পারবে না। তো খুবই 10টার পরে চমৎকার। ফিডিংটা অফ করে বাচ্চাকে আপনি ঘুম পাড়িয়ে দেন।